বাঁশখালী এবং সাতকানিয়া উপজেলাতে গেছি। আমি কক্সবাজার জেলায় গেছি, সেখানে সদর, চকরি এবং পেকুয়া উপজেলাতে আমি গেছি। এরপরে আমি বান্দরবনে গেছি, রাঙামাটিতে গেছি। আগামীকাল আমার খাগড়াছড়িতে যাবার কথা রয়েছে। সকল জায়গাতেই আমরা প্রথমে যে কাজটি করবার চেষ্টা করেছি, সকল সরকারি দপ্তরের প্রধানদের সাথে একটি সমন্বয় বৈঠক করবার চেষ্টা করেছি, যাতে করে কোনো সমন্বয়ের ঘাটতি আছে কিনা এটা বুঝবার চেষ্টা করছি। সেখানে প্রেস ক্লাবের সভাপতি সেক্রেটারি উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে সকলে একটি কথা বলবার চেষ্টা করেছে, বিশেষ করে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি যেখানে উপস্থিত ছিলেন তারা খুব স্পষ্ট করে এই কথা বলেছেন যে তাদের কাছে মনে হয়েছে সরকারের একটা পূর্ব প্রস্তুতি ছিল এ ধরনের দুর্যোগ হতে পারে। এই পূর্ব প্রস্তুতির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণটা যেরকম হওয়ার এক আশঙ্কা ছিল, আল্লাহর রহমতে সেই তুলনায় এটা সহনীয় মাত্রায় ছিল। এবং আমাদের মাঠ পর্যায়ের প্রশাসনের যারা ব্যক্তিবর্গ তারা অত্যন্ত নিবিড়ভাবে কাজ করেছে প্রথম দিন থেকে, এবং জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যবৃন্দ প্রথম দিন থেকেই দুর্গত মানুষের পাশে ছিলেন। আমি তারপরও যে এই কয়েকদিনের যে তথ্য উপাত্ত মিশেলে আমি একটি বিভাগীয় পর্যায়ের একটি তথ্য আপনাদের সাথে আমি উপস্থাপন করব। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার। এবং আশ্রয় কেন্দ্রের চিত্র যদি আমরা দেখি তাহলে দেখব অতিবৃষ্টি এবং বন্যার ফলে আমাদের বিপুল সংখ্যক মানুষ সাময়িকভাবে বিপাকে পড়েছেন। আমরা তাদের সর্বোচ্চ সুরক্ষায় কাজ করে যাচ্ছি। মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আনুমানিক 10,85,860 জন। এর মধ্যে কেউ অনেক বেশি ক্ষতিগ্রস্ত, অর্থাৎ যার পুরো বাসাবাড়ি ডুবে গেছে, কেউ হয়তো পানিবন্দী অবস্থায় রয়েছে সাময়িকভাবে, কম বেশি মিলে 10,85,860 জন, এটা আমাদের প্রাথমিক তথ্য বলছে। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষ, বন্যা শুরু হওয়া থেকে আজ পর্যন্ত আশ্রয় কেন্দ্র সময় আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা প্রায় 45,750 জন। যদিও আপনারা জানেন যে ইতোমধ্যে অধিকাংশ জায়গার আশ্রয় কেন্দ্র ছেড়ে মানুষ তার নিজ বাসগৃহে ফেরা শুরু করেছে, কারণ আল্লাহ রহমতে গত দুদিন যাবৎ আবহাওয়া পরিস্থিতি উন্নতি ঘটেছে এবং বন্যার পানিও নেমে যাচ্ছে। আজকে যখন আমরা কথা বলছি তখন আমাদের কাছে তথ্য আছে মাত্র 2294 জন আশ্রয় কেন্দ্রে রয়েছেন। চট্টগ্রাম জেলায় আশ্রয় কেন্দ্রগুলোতে এই মুহূর্তে আমাদের ডাটা বলছে 1495 জন রয়েছেন। কক্সবাজার জেলার আশ্রয় কেন্দ্রে আজ পর্যন্ত, অর্থাৎ আজকে মাত্র 310 জন রয়েছেন। রাঙামাটি জেলায় আজ 293 জন, বান্দরবন জেলায় 200 জন রয়েছেন। খাগড়াছড়ি জেলায় আজকে কোনো আশ্রয় কেন্দ্রে কেউ নেই। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা এবং ক্ষতির ধরন যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব চট্টগ্রাম জেলার বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, বোয়ালখালী এবং সন্দ্বীপ উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজারে রামু, পেকুয়া, চকরিয়া, মাতামোহনী উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাঙামাটি জেলার বাঘাছড়ি, বড়কল, বিলাইছড়ি, জুরাছড়ি ও কাউখালী উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়ি জেলার দীঘিনালা, মহলছড়ি, খাগড়াছড়ি সদর, পানছড়ি, মাটিরাঙ্গা উপজেলা এবং বান্দরবন জেলার বান্দরবন সদর, নাইক্ষংছড়ি, লামা ও রুমা উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়, মানুষ পানিবন্দী অবস্থায় থাকলেও বর্তমান পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। টিউবওয়েল তলিয়ে যায়, সুপেয় পানির সংকট দেখা দিল। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়েছে এবং হচ্ছে। আকস্মিক পাহাড়ি ঢল এবং নদী ভাঙনের ফলে বসতবাড়ি ও গ্রামীণ রাস্তাঘাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামতের কাজ আমরা শুরু করেছি। সরকারি ত্রাণ সহায়তা উপকারভোগীর সংখ্যা যদি আমরা বলি তাহলে আমরা দেখব চট্টগ্রামে আমরা এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের মাধ্যমে 1200 মেট্রিক টন চাল এবং 85 লক্ষ টাকা আমরা বিতরণ করেছি। এছাড়া চট্টগ্রাম জেলার 15টি উপজেলায় আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে এবং তার সাথে কিছু স্বেচ্ছাসেবী সংগঠনে সম্পৃক্ত হয়েছেন, আমরা 71,170 প্যাকেট শুকনা খাবার আমরা বিতরণ করেছি। কক্সবাজারে আমরা 256 মেট্রিক টন চাল, 20.85 লক্ষ টাকা এবং 7,830 প্যাকেট শুকনা খাবার আমরা বিতরণ করেছি। রাঙামাটিতে 295 মেট্রিক টন চাল, 35 লক্ষ টাকা বিতরণ করেছি। খাগড়াছড়িতে 300 মেট্রিক টন চাল, 30.5 লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। বান্দরবনে 55 মেট্রিক টন চাল, 4 লক্ষ নগদ টাকা এবং 38,500 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। যে তথ্যটি আমরা এখানে আনুষ্ঠানিকভাবে উল্লেখ করিনি
সেটা হচ্ছে প্রতিটি আশ্রয় কেন্দ্রে আমরা 3 বেলা খাবারের ব্যবস্থা করেছি। গতকাল রাতে আমি বান্দরবনে অবস্থান করেছিলাম। শুধুমাত্র বান্দরবন পৌর এলাকাতে, বান্দরবন পৌরসভা প্রায় 80,000 মানুষের 3 বেলা খাবার হিসেবে 80,000 মানুষের খাবারের ব্যবস্থা করেছে। আমার পাশে বসে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, তিনি নিয়মিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন আশ্রয় কেন্দ্রগুলোতে রান্না করা খাবার বিতরণ করেছেন। আমাদের প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে কিন্তু আমরা রান্না করা খাবার বিতরণ করেছি। এর বাইরে আমাদের স্থানীয় সংসদ সদস্যরা নিজ উদ্যোগে তারা রান্না করা খাবার বিতরণ করেছেন, তারা শুকনো খাবার বিতরণ করেছেন। সেই তথ্য কিন্তু আমরা এখানে সন্নিবেশ করিনি। দুর্গম এবং সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজেপি, এনজিও, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীগণ সার্বিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেছেন। স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তর সমূহতে প্রাপ্ত ত্রাণসমূহ যথাযথভাবে বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, পেট্রো বাংলা, জেলা পরিষদ ইত্যাদি সরকারি দপ্তরসমূহ নিজস্ব উদ্যোগে চট্টগ্রাম জেলায় 15,229 প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। পল্লী বিদ্যুৎ সমিতি 1 ও 2 কর্তৃক চট্টগ্রাম জেলার আক্রান্ত উপজেলা সমূহে 3,000 প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জ্বালানি বিভাগ কর্তৃক 4,000 প্যাকেট খাদ্য সামগ্রী পানিবন্দী মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি উদ্যোগে প্রাপ্ত ত্রাণসমূহ সঠিকভাবে বিলি বন্টনের জন্য স্থানীয় প্রশাসন সার্বিক সমন্বয় করেছে। ইতিমধ্যে জাগরণী ফাউন্ডেশন, ব্র্যাক, ইপসা সহ বিভিন্ন এনজিও কর্তৃক প্রদেয় 11,500 প্যাকেট ত্রাণ স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়েছে। আমাদের যখন থেকে এই সংকট শুরু হয়েছে, প্রথম দিন থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক, পুলিশ সুপারবৃন্দের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন। এছাড়া এখানে চট্টগ্রামের 2 কৃতি সন্তান জনাব আমির খুসরো মোহাম্মদ চৌধুরী মাননীয় অর্থমন্ত্রী এবং সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সার্বক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন। আপনারা জানেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু এখন চট্টগ্রাম সফর রয়েছেন। তিনি আপনাদের সাথেই ছিলেন চট্টগ্রামে আজকে সকালবেলা। উনি এই মুহূর্তে বান্দরবনে অবস্থান করছেন। মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা, শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনাব রুহুল কবির রিজভী আহমেদ গতকাল চট্টগ্রাম সফর করে গেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব এম ইকবাল হোসেন এমপি, তিনিও চট্টগ্রাম সফর করে গেছেন, পার্বত্য জেলা সফর করেছেন। মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী, তিনি চট্টগ্রামে অবস্থান করছেন, এই মুহূর্তে পার্বত্য জেলা সফর করছেন। ডক্টর শাহাদাত হোসেন মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, প্রথম দিন থেকে আজ অবধি এই মুহূর্ত পর্যন্ত মানুষের সাথে রয়েছেন। এছাড়াও জনাব এরশাদুল্লাহ, জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, সাইদ আল নোমান, সাচিংপুর জেরি, মাধবী মার্মা, এনারা সার্বক্ষণিকভাবেই মানুষের সাথে কাজ করবেন। এখানে ফরাদ হোসেন আজাদ, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রতিমন্ত্রী, তিনি ইতিমধ্যে চট্টগ্রাম সফর করে গেছেন। আমাদের এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের সচিব, ক্যাবিনেট সেক্রেটারি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সকলেই সার্বক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। আমরা যদি খাত ভিত্তিক ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক বিবরণ আমরা কালেক্ট করবার চেষ্টা করেছি, যেহেতু আমরা দ্রুততম সময়ের মধ্যে পুনর্বাসন কর্মসূচি হাতে দিতে চাই, আমরা এই কারণে প্রথম দিন থেকে আমাদের সংশ্লিষ্ট মাঠ পর্যায়ে কর্মকর্তাদেরকে বলেছি আপনারা একটা প্রাথমিক তথ্য সংগ্রহ করবার চেষ্টা করেন, পানি নেমে যাওয়ার পরে আপনারা হয়তো প্রকৃত তথ্যটা পাবেন। তো প্রাথমিক তথ্য আমরা যেটা সংগ্রহ করেছি মাঠ পর্যায় থেকে, সেখানে আমরা দেখেছি কৃষি খাত যদি আমরা দেখি, এখানে ক্ষতিগ্রস্ত কৃষি জমির পরিমাণ প্রায় 44,793 হেক্টর এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা আনুমানিক 2,87,735 জন। মৎস্য খাতে আমরা যদি ক্ষয়ক্ষতি পরিমাণ প্রাথমিক যে তথ্য আমাদের কাছে রয়েছে, আমরা সেখানে দেখছি 23,610টি পুকুর বা দিঘি বা খামার এবং 789টি ঘের প্লাবিত হয়েছে। মৎস্য খাতের আনুমানিক ক্ষতি অর্থাৎ অর্থনৈতিক ক্ষতি যদি আমরা বিবেচনায় নিই, সেটা আনুমানিক 210 কোটি টাকা। যোগাযোগ অবকাঠামো খাতে যদি আমরা দেখি, সেটা এলজিডি চট্টগ্রাম বিভাগ থেকে আমরা যে তথ্য পেয়েছি, সেখানে আমরা দেখছি 5 জেলায় ক্ষতিগ্রস্ত সড়কের সংখ্যা প্রায় 846টি, সংযোগ বিচ্ছিন্ন সড়ক 21টি, ক্ষতিগ্রস্ত সড়কের মোট দৈর্ঘ্য প্রায় 555 কিলোমিটার, ক্ষতিগ্রস্ত ব্রিজ কালভার্টের সংখ্যা প্রায় 235টি, অ্যাপ্রোচ রোড সহ
যার আনুমানিক মেরামত খরচ হবে প্রায় 423 কোটি টাকা। সংযোগ বিচ্ছিন্ন সড়ক সমূহের মধ্যে যে সকল সড়কের বিকল্প অথবা চলাচলের ব্যবস্থা রয়েছে সে সকল সড়ক ব্যতীত বাকি সড়ক সমূহ মেরামত কাজ চলমান রয়েছে। 2-1 মাসের মধ্যে আমরা মেরামতের কাজ সম্পন্ন করতে সমর্থ হব ইনশাআল্লাহ। অন্যান্য সড়ক সমূহে মেরামত কাজ করার জন্য মাঠ পর্যায়ে প্রাক্কলন প্রস্তুতির কাজ চলমান। সড়ক ও জনপথ বিভাগ হতে প্রাপ্ত তথ্য মতে 5টি জেলায় ক্ষতিগ্রস্ত মোট সড়ক ও মহাসড়কের পরিমাণ 212.94 কিলোমিটার। পাশাপাশি 5টি ব্রিজ, একটি কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যেটি মেরামত স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদে এই টাকার অঙ্ক কেমন লাগবে সে ব্যাপারে তারা উল্লেখ করেছে। আমরা এক্ষেত্রে একটি জিনিস উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে প্রথম দিকে চট্টগ্রামের থেকে কক্সেস বাজারে সড়ক যোগাযোগ ব্যবস্থার একটি নির্দিষ্ট জায়গা প্রায় 400 মিটার জায়গায় পানিবন্দী থাকবার কারণে কিছুটা হলেও বিচ্ছিন্ন ছিল। এই মুহূর্তে আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ চট্টগ্রামের সাথে কক্সেস বাজারে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। আমরা ইতোমধ্যে চট্টগ্রামের সাথে এই পার্বত্য চট্টগ্রামের সকল জেলা এবং কক্সবাজারের জেলার সংযোগ পুনঃস্থাপন করতে পেরেছি এবং আন্তঃজেলা সংযোগও আমরা পুনঃস্থাপন করতে সমর্থ হয়েছি। এই মুহূর্তে শুধুমাত্র বান্দরবন থেকে রাঙামাটি যাওয়ার পথে যে বৃষ্টি রয়েছে সেটি সংস্কার কাজ চলমান। আমরা আশা করছি আগামী 4 থেকে 5 দিনের মধ্যে সেই সংযোগ আমরা পুনঃস্থাপন করতে ইনশাআল্লাহ সমর্থ হব। রেল চলাচল স্বাভাবিক রয়েছে, এটাও নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। ঘরবাড়ি মেরামত ও পুনর্বাসনের ভবিষ্যৎ পরিকল্পনা আমি প্রায়ই আপনাদের সাথে কথা প্রসঙ্গে বলেছি। তারপরে যদি আমরা উল্লেখ করি, জরুরি গৃহ নির্মাণ ও সংস্কারের অনুদান আমরা দেব ইনশাআল্লাহ। ক্ষতিগ্রস্তদের জন্য আধুনিক সামাজিক নিরাপত্তা কর্মসংস্থান অর্থাৎ বন্যা কবলিত প্রান্তিক অতিদরিদ্র পরিবারগুলোর জন্য টেকসই জীবিকা নিশ্চিত করতে আমরা ভিজিডি ভিজিএফ কর্মসৃজন কর্মসূচির আওতা বৃদ্ধি করব। একই সাথে সহজ সাথে কৃষি ও ক্ষুদ্র ঋণের সুবিধা প্রদান করবো ইনশাআল্লাহ। দুর্যোগ সহনশীল অবকাঠামো পুনর্নির্মাণ, ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক কালভার্ট বাঁধগুলো কেবল মেরামতি করা হবে না, বরং জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের বন্যা মোকাবেলার উপযোগী করে আধুনিক টেকসই প্রযুক্তিতে পুনর্নির্মাণ করা হবে। পর্যটন স্পটে যদি তথ্য আমরা বলি, তাহলে বান্দরবনে আজকে 15 তারিখ কথা বলছি, ইনশাআল্লাহ আগামী পরশু দিন অর্থাৎ 17 জুলাই থেকে বান্দরবনের সকল পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হবে। রাঙামাটি 7 জুলাই থেকে বন্ধ ছিল, আজ থেকে রাঙামাটির সকল পর্যটন কেন্দ্র আমরা উন্মুক্ত করা হয়েছে। খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্রগুলো খোলা রয়েছে। বিশেষ উদ্যোগ যেটা আমরা গ্রহণ করেছি, মানভাসী মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এনজিও বিষয়ক ব্যুরোর সাথে আলোচনা ক্রমে বিভিন্ন এনজিও কর্তৃক জুলাই মাসে কিস্তি টাকা আদায় কার্যক্রম যেন স্থগিত থাকে সেটা নিশ্চিত করবার জন্য এনজিও ব্যুরোর মাধ্যমে আমরা কাজ করছি। সামাজিক নিরাপত্তা কর্মসূচি আয়তে খাদ্যবান্ধ কর্মসূচি ওএমএস কার্যক্রম 1 মাস এগিয়ে আনা হয়েছে, যেটা অগাস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল সেটা আমরা এই মাসে শুরু করতে যাচ্ছি। সাংবাদিক বৃন্দ, বিপর্যয় সাময়িক, কিন্তু আমাদের সম্মিলিত সাহস ও সঠিক পরিকল্পনা দীর্ঘস্থায়ী। সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণ ও পুনর্বাসন তহবিল মজুত রয়েছে। মাঠ প্রশাসন, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবীদের সম্বন্ধে আমরা খুবই দ্রুত এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। এখানে একটি জিনিস আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা গণমাধ্যমের বন্ধুরা, আপনারা প্রথম দিন থেকে মাঠ পর্যায়ে রয়েছেন। আসলে যখন একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, পরিবেশটি যখন গণতান্ত্রিক হয় তখন রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি এবং সরকারি প্রশাসন তখন একসাথে কাজ করবার একটি পরিবেশ তৈরি হয় এবং এই পরিবেশটি তৈরি হলে এই সমন্বিত উদ্যোগ নিলে দিন শেষে মানুষ উপকার পায়। আপনারা আমাদের এমন কিছু তথ্য উপাত্ত তুলে ধরেছেন যেটি আসলে আমাদের হয়তোবা দৃষ্টি এড়িয়ে গিয়েছিল। আপনাদের সেই তথ্য উপাত্তকে বিবেচনায় নিয়ে আমরা চেষ্টা করেছি সে প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো। আমি এরপরে বলছি, কোনো মানুষই নিখুঁত নয়, আমাদের উদ্যোগও হয়তোবা শতভাগ ত্রুটিমুক্ত নয়। আমাদের যে কোনো ভুল ত্রুটি শুধরে আমরা মানুষের এই নিরাপত্তা নিশ্চিত করতে চাই, নিরন্ন মানুষের মুখে খাবার তুলে দিতে চাই। আমি শুধু এটুকু বলবো, সরকার অত্যন্ত সংবেদনশীল। বাংলাদেশের জনগণ ভোট দিয়ে যখন তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত করেছে, সেই দায়বদ্ধতা আমরা অনুভব করি এবং এই দায়বদ্ধতা আমাদের সরকারি প্রশাসন যন্ত্রে যারা কাজ করছেন, বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে, তারাও এই গণতান্ত্রিক সরকারের সময় সেই দায়বদ্ধতাটুকু অনুভব করেন। আমি যে কথাটি প্রথমেই বলেছিলাম, জনগণ যখন ভোট দেবার সুযোগ পায় এবং ভোট দিয়ে যখন প্রতিনিধি নিয়োগের সুযোগ পায়, সেটি দিন শেষে যে জনগণ লাভবান হয় তার প্রমাণ হচ্ছে চট্টগ্রামের অধিকাংশ সংসদ সদস্য প্রথম দিন থেকেই জনগণের পক্ষে রয়েছেন। পার্লামেন্ট সেশন চলমান, কিন্তু সেটিকে বিবেচনায় না নিয়ে তারা কিন্তু জনগণের দোরগোড়ায় পৌঁছাবার চেষ্টা করছেন।
তো এই ছিল আমাদের মূল কথা। আমি যে কথাটি বললাম, এরপরেও আমরা আগামী দিনের পুনর্বাসন কর্মসূচিতে আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, এটাই প্রত্যাশা করি, যাতে করে পুনর্বাসন কর্মসূচিও আমরা সমন্বিতভাবে করবার চেষ্টা করতে পারি এবং ত্রুটিমুক্তভাবে ইনশাল্লাহ করতে পারি। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে সরকারের নিয়ত যেহেতু পরিষ্কার, আমরা ইনশাল্লাহ আপনাদের সহায়তায়, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহায়তায় ইনশাল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে এই অঞ্চলের দুর্গত মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমর্থ হবে বলে বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা, রয়েছে, কারণ আসলে আপনারা আমাদের সাথে কাজ করছেন, যেহেতু যে প্রশ্ন আপনার মনে উদ্রেক আছে, আমার দৃঢ়। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে ধন্যবাদ। আপনি গত 3-4 দিন ধরে প্রথম কথা, কাজটি তো চলমান। আমি কিন্তু খুব স্পষ্ট করে প্রথম দিন থেকে একটি কথা বলেছি, প্রতিটি নিরন্ন মানুষের কাছে সরকার খাবার পৌঁছে দিতে চায়, প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চায়। এই কার্যক্রম চলমান। আগামী শুক্রবার ইনশাল্লাহ মাননীয় অর্থমন্ত্রী চট্টগ্রামে আসছেন, হয়তো স্বরাষ্ট্রমন্ত্রীও এরকম একটি সময়ে আসবেন। উনি মাননীয় অর্থমন্ত্রী কিন্তু আগামী শুক্রবারে 4টি উপজেলায় যাবেন চট্টগ্রামে, অর্থাৎ এই কার্যক্রম চলমান। আমি একটি কথা আপনাদেরকে বলেছি আমার বক্তব্যে, যে কোনো কার্যক্রমই কিন্তু শতভাগ নিখুঁত হয় না, ত্রুটিমুক্ত হয় না। আপনারা যেহেতু মাঠ পর্যায়ে কাজ করছেন, আপনাদের প্রতিনিধিও মাঠ পর্যায়ে রয়েছেন, আপনাদের কাছে যদি জানা থাকে, আপনাদের কাছে যদি কোনো তথ্য উপাত্ত থাকে সুনির্দিষ্টভাবে, আমি আপনাদের কাছে সাহায্য চাই। আপনারা আমাদেরকে তথ্য দেবেন, উপাত্ত দেবেন যে কোন জায়গায় এখনো পৌঁছানো যায়নি কিংবা পৌঁছানো প্রয়োজন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সুনির্দিষ্ট কোনো তথ্য পেলে আমি 2 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ সেই পরিবারের কাছে খাবার পৌঁছানোর চেষ্টা করব। কেন আত্মবিশ্বাস কেন রয়েছে? কারণ আমরা একটি কাজ প্রথম দিন থেকে করেছি। আমরা প্রতিটি উপজেলার অন্তর্গত প্রতিটি ইউনিয়নের জন্য একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে ট্যাগ অফিসার নিয়োগ করেছি, যাতে করে আমরা কাজটা সুচারুরূপে করতে পারি। সে কারণে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই যে উপদ্রুত এলাকার যে প্রান্তে আপনাদের কাছে যদি সুনির্দিষ্ট তথ্য থাকে যে এই ইউনিয়নের, এই ওয়ার্ডের, এই গ্রামে এখনো ভুক্তভোগী মানুষ রয়েছে যার কাছে সরকার কিংবা আমরা পৌঁছাতে পারিনি, আপনারা আমাদেরকে তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সেখানে পৌঁছানো। একটা প্রশ্ন ছিল, এটা কি পরিমাণ এই তথ্যগুলো তো আসলে আমি আপনাদেরকে বলেছি, মানুষ যখন তার বাড়িতে ফিরে যাবার সুযোগ পাবে তখনই আসলে প্রকৃত তথ্যটা হবে। এখানে প্রাথমিক তথ্যটা বাসগৃহের আমাদের কাছে নেই, আমরা এটা কালেক্ট করতে বলেছি, কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আজকেও এইটা নিয়ে কথা বলেছি। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী উনি তো সফর করছেন, উনি হ্যাঁ চট্টগ্রামেটা আছে, বাট আমি সমগ্র বিভাগের কথা বলছি। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এই মুহূর্তে বান্দরবনে আছেন। শুধুমাত্র সমন্বয়ের সাথে যত রাতই হোক উনি চট্টগ্রামে ফেরত আসবেন এবং আমি ওনার সাথে বসবো। আমি প্রাথমিকভাবে ওনার সাথে কথাবার্তা বলেছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, প্রতিটি ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের জন্য সরকার সহায়তা করবে ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন, সেটা আমি আপনার সাথে শতভাগ একমত। হ্যাঁ, আমরা কিন্তু শুধুমাত্র একটি পৌঁছে দিচ্ছি। যেমন আমি আপনাকে বলি, আমি যতগুলো জায়গায় সমন্বয় সভা করেছি সেখানে বাংলাদেশ সেনাবাহিনী আমি সাহায্য চেয়েছি, তারা হ্যাপিলি তারা বলছে দে আর রেডি টু সার্ভ। বিজিবি বলেছে, আমরা বিজিবির কাছে খাবারের প্যাকেট দিয়েছি, যেটা ওনারা একবারে সীমান্তবর্তী এলাকায় যেখানে উপজেলা প্রশাসন পৌঁছাতে পারে না সেখানে পৌঁছে দিয়েছে। আমরা পার্বত্য জেলাগুলোতে সেনাবাহিনী নিজ উদ্যোগে করেছে, আবার স্থানীয় প্রশাসন সেখানে খাবারের প্যাকেট দিয়েছে, যেখানে দুর্গম জায়গা সেখানে তারা ওই বাসা বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। এবং আপনি যে কথা বলেছেন, আমি চট্টগ্রামে যেদিন প্রথম আসি 11 তারিখে, আমি এটা কিন্তু এই জেলা প্রশাসক মহোদয় এবং বিভাগীয় কমিশনারকে বলেছি যে সবাই কিন্তু খাবার নিতে আশ্রয় কেন্দ্রে আসবে না, এই মধ্যবিত্ত হাত পাততে পারে না, তো তাদের কাছে আসলে পৌঁছানোর চেষ্টা করতে হবে। আমরা সেই বিষয়টা বিবেচনায় আমরা কাজ করছি। স্পষ্ট করে বলছি, আসলে কি আমাদের হচ্ছে কি দীর্ঘদিন যাবৎ আমরা তো একটা ফ্যাসিস্ট রেজিমের মধ্যে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এরপরে প্রায় 2 বছর অনির্বাচিত সরকারের শাসন দেখেছি। আমরা এখন আসলে ওই চিন্তার বাইরে আসতে পারছি না। আমি আপনাদের স্পষ্ট করে বলছি, এই যে ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে সরকারি কার্যক্রম, এখানে কিন্তু দলীয় নেতাকর্মীরা সরাসরি এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত নন। এখানে হয়তো তারা তথ্য পদ্ধতি সহায়তা করছে। দেখেন, মাননীয় সংসদ সদস্যবৃন্দ আছেন, উনারা তথ্য পদ্ধতি উনারা উনাদের মতো করে কিন্তু উনাদের সামর্থ্য অনুযায়ী উনারা কিন্তু ব্যবস্থা করছেন। সরকারি যে ত্রাণ কার্যক্রম, এটা একেবারে সরকারি মেশিনারিজের মাধ্যমে হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠন তারা পৃথকভাবে তাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। এটুকু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি।
আমাকে একটি কথা বলেছি, যারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে চান তাদেরকে তো আমরা স্বাগত জানাই, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু আমরা তাদেরকে অনুরোধ করছি আপনাদের মাধ্যমে, তারা যদি স্থানীয় জেলা প্রশাসনের সাথে প্রথম কথাটি বলেন, তাহলে হবে কি ওভারল্যাপিংটা হবে না। জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়নের ট্যাগ অফিসারের সাথে আমরা ট্যাগ করে দিব, তারা একবার সুনির্দিষ্ট জায়গায় যেতে পারবে। এটা আর আপনি যে কথাটি বলেছেন এটা আমরা বিবেচনায় নিয়েছি, যে কারণে এলজিইডি ডিপার্টমেন্টকে আমরা বলেছি যে দ্রুততম সময়ের মধ্যে আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল কি আন্তঃজেলা যোগাযোগটা যেন পুনঃস্থাপিত হয়, সেটা আমি বলেছি, আল্লাহর রহমত হয়েছে। শুধুমাত্র আপনার বান্দরবন টু রাঙামাটির একটি জায়গা আছে, আগামী 3-4 দিনের মধ্যে আমরা ইনশাআল্লাহ রিস্টোর করতে পারবো। এরপর আমরা বলেছি 7 দিনের মধ্যে, একবার ক্যাটাগরিক্যালি আমরা মেনশন করে দিই, আমরা 7 দিনের মধ্যে চাই যে জেলা সদর থেকে সকল উপজেলা সদরের সংযোগ নিশ্চিত হবে। এটা কিন্তু মোড়লের সকল জায়গাতেই আছে, ইভেন উপজেলা সদর থেকে ইউনিয়নগুলোতে চলাচলকারী সড়ক এমার্জেন্সি রিপেয়ার মেইনটেনেন্স রাউটার এনে 7 দিনের মধ্যে যেন যান চলাচল স্বাভাবিক হয়। আমরা এটুকু বুঝি যে যোগাযোগ যত দ্রুত স্বাভাবিক হবে, মানুষ তত দ্রুত স্বাভাবিক জীবনে তারা ফেরত আসতে পারবে। এ ব্যাপারে আমরা ফোকাস করেছি। মাননীয় মন্ত্রী মহোদয়, একটি